প্রিয় শিক্ষার্থী, একাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রে তোমাদের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনারতরী কবিতা। এই সোনারতরী কবিতাটি সোনারতরী কাব্যের নাম কবিতা। সোনারতরী কাব্য প্রকাশিত হয়েছে 1300 বঙ্গাব্দে, আর সোনারতরী কবিতাটি প্রকাশিত হয়েছে 1298 বঙ্গাব্দ, ইংরাজি 1892 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত সাধনা পত্রিকায়। এই কবিতাটিকে নানাজন নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কেউ আলোচনা এবং সমালোচনা করে তুমুল ঝড় তুলেছেন, আর অনেকেই এই কবিতার নিহিতার্থ নিরূপণে দারুণ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আমরা এই কবিতাটিকে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আমার আজকের এই সোনারতরীর এই ক্লাসটিকে আমি 3টি পর্বে বিভক্ত করছি। প্রথমত, এই কবিতাটির প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত, এই কবিতাটির অবয়ব নিয়ে আলোচনা হবে। তৃতীয়ত, আমরা এই কবিতার পাঠ বিশ্লেষণ করব। তো প্রথমে আমরা যাচ্ছি এই কবিতাটির প্রেক্ষাপট নিয়ে আলোচনায়। আমরা জানি এই কবিতাটি রবীন্দ্রনাথ কল্পনা করেছেন শ্রাবণে আর রচনা করেছেন ফাল্গুনে। অনেকেই এটা নিয়ে সমালোচনা করেছেন এভাবে যে ভরা বসন্তে কেন তিনি ভরা বর্ষার চিত্র অঙ্কন করেছেন। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তো আমরা জানি ঠাকুর পরিবারের জমিদার ছিল এবার বাংলায়। রবীন্দ্রনাথ পদ্মা পাড়ি দিয়ে আসবার পথে তার যে নৌযান ছিল, নৌযান থেকে তিনি যে গ্রাম বাংলার প্রকৃতি দেখেছেন, সে প্রকৃতির চিত্র অঙ্কন করেছেন এই সোনারতরী কবিতার মধ্যে। আমরা দেখছি রবীন্দ্রনাথ এই সোনারতরী দিয়ে বুঝিয়েছেন মহাকালকে, যে মহাকালের গতি নিরবচ্ছিন্ন, কোনো কিছুর দ্বারা প্রভাবিত নয় এই মহাকাল। আমরা অন্যদিকে যদি দেখি, বাংলা সাহিত্যের সৌন্দর্য অনুধ্যায়ী কবি হিসেবে আমরা রবীন্দ্রনাথকে জানি। তিনি বিশুদ্ধ সৌন্দর্য চেতনার জন্য সারা বিশ্বে স্মরণীয় হয়ে আছেন। সেই হিসেবে যদি আমরা দেখি, এই সোনারতরী এই কবিতার মধ্যে একটি অখণ্ড সৌন্দর্য আছে। আমরা দেখছি রবীন্দ্রনাথের আছে সোনারতরী কাব্যের অব্যবহৃত আগের কাব্য হচ্ছে মানসী। সমালোচকরা বলে থাকেন এই মানসী কাব্যে রবীন্দ্রনাথের সাথে যুক্ত হয়েছেন একজন শিল্পী, আর তার পরের কাব্যগ্রন্থ এই সোনারতরীতে বলা হয়ে থাকে সে শিল্পীর সাথে একজন দার্শনিক যুক্ত হয়েছেন। আমরা এই কবিতায় দেখি রবীন্দ্রনাথের জীবন দর্শন, এবং সে জীবন দর্শনের নানা দিক প্রতীকের মাধ্যমে, রূপকের মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে এই কবিতার মধ্যে। আমরা এই কালপর্বের অর্থাৎ মানসী, সোনারতরী আর চিত্রা, এই কালপর্বে আমরা দেখছি প্রকৃতি এবং গ্রাম্য জীবন দুয়ে মিলে একাকার। অর্থাৎ এখানে শিল্পী মূর্ত থেকে বিমূর্ততায় আর সীমা থেকে অসীমের দিকে পাড় দিচ্ছেন, যার জন্য বলা হচ্ছে সীমার মাঝেই অসীম তুমি। এবার আমরা সোনারতরী কবিতার অবয়ব নিয়ে আলোচনা করব। সোনারতরী কবিতায় স্তবক আছে 6টি, আর পংক্তি বা চরণ আছে 42টি। স্তবককে ইংরেজিতে বলা হয় স্ট্রেঞ্জা। কতগুলো চরণ বা পংক্তি নিয়ে একটি স্তবক হয়। এবার আমরা সোনারতরী কবিতার ছন্দ বিশ্লেষণে যাই। এই কবিতাটিকে অনেকে ভুল করে অক্ষরবৃত্ত ছন্দ করে ফেলেন, কিন্তু এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। অক্ষরবৃত্ত করবার পেছনে কারণ হচ্ছে, অক্ষরবৃত্তে আমরা জানি মূল পর্ব 8 এবং 10 হয়, আর এই কবিতাটির মধ্যেও আমরা 8 দেখি মূল পর্ব। যেমন আমরা যদি দেখি, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, গগনে গরজে মেঘ, গগনে গরজে মেঘ 8 মাত্রার, ঘন বর্ষা 5 মাত্রার। সেই হিসেবে অনেকে বলেন যে এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, যেহেতু মূল পর্ব 8 মাত্রার। কিন্তু অক্ষরবৃত্ত ছন্দ মনে হলেও, আপাত দৃষ্টিতে মনে হলেও, কিন্তু এই কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দের নয়। এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এবং এর মাত্রা সংখ্যা হচ্ছে 8 মাত্রার পূর্ণ পর্ব আর 5 মাত্রার অপূর্ণ পর্ব। যেমন ঘন বর্ষা 5 মাত্রা, ঠিক আছে। তো আমরা জানি
মাত্রাবৃত্তের মূল পর্ব 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। সেই হিসেবে আমরা দেখব এই কবিতাটির একটি শব্দের কারণে এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দ হয়েছে, সেটি হচ্ছে শূন্য শব্দটি। এই কবিতার যে শেষে শূন্য নদীর তীরে রহিনে পড়ে যে শূন্য শব্দটি আছে, আমরা এই শব্দ ধরেই এই কবিতাটিকে মাত্রাবৃত্ত ছন্দ করেছি, অক্ষরবৃত্ত না করে। কেন? শূন্য, শূন্য, শূন হচ্ছে বদ্ধাক্ষর। আমরা মুক্তাক্ষর বদ্ধাক্ষর সম্পর্কে জানি। বদ্ধাক্ষর আমরা দেখব অক্ষরবৃত্তে বদ্ধাক্ষর, অক্ষরবৃত্তে বদ্ধাক্ষর যদি শব্দের প্রথমেই আর মাঝে থাকে তাহলে এক মাত্রার। সেই হিসেবে শূন এক, ন এক, 2, তাহলে 2 মাত্রার এটি। আর অন্যদিকে মাত্রাবৃত্তে গিয়ে আমরা দেখব মাত্রাবৃত্তে বদ্ধাক্ষর সবসময় 2 মাত্রার। সেই হিসেবে আমরা দেখব যে শূন্য, শূন 2, ন 1, 3। সেই হিসেবে আমরা দিতে পারছি এটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। শূন্য নদীর তীরে 8 মাত্রা, রহিনু পড়ি 5 মাত্রা। অর্থাৎ এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বিভিন্ন পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে যে কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হয়ে থাকে এই সোনার তরী কবিতার ছন্দ বিশ্লেষণ থেকে। তাহলে আমরা সোনার তরী কবিতার ছন্দ বিশ্লেষণ সম্পর্কে জানলাম। এবার আমরা সোনার তরী কবিতাটির পাঠ বিশ্লেষণে যাব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সোনার তরী কবিতাটির পাঠ বিশ্লেষণে যাচ্ছি। পাঠ বিশ্লেষণে আমরা দেখব এই কবিতাটিকে প্রতীকধর্মী কবিতা হিসেবে সাব্যস্ত করা হয়েছে, যদি না সমালোচকরা এটাকে রূপক এবং সাংকেতিক কবিতা হিসেবেই দেখছেন। যেহেতু আমাদের পাঠ্য বইয়ে এটাকে প্রতীকধর্মী কবিতা হিসেবে দেখানো হয়েছে, সুতরাং আমরা প্রতীক হিসেবেই এটাকে দেখব। তো প্রতীকধর্মী বলতে আমরা কী বুঝি? যে আপাত দৃষ্টিতে একটি অর্থ, কিন্তু নিহিতে আরেকটি যদি আমরা অর্থ পাই তবে সেটা হবে প্রতীক। অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে আমরা একটি দেখব, কিন্তু ভিতরে গিয়ে দেখব যে এটার আরও একটি নিহিতার্থ আছে। অর্থাৎ আমরা বলতে পারি আপাত অর্থের অন্তরালে যদি একটি নিহিত অর্থ থাকে তবে সেটাকে আমরা বলবো প্রতীকধর্মী। এই কবিতায় যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে, এই শব্দগুলোর যে প্রতীকধর্মিতা এবং সাধারণ অর্থ যদি আমরা নিরূপণ করতে পারি তবে এটি বোঝা আমাদের জন্য খুব সহজ হবে। যেমন এক্ষেত্রে কৃষক, কৃষক হচ্ছে মানুষ, আবার কৃষক কবি নিজে শিল্পী। সোনার ধান হচ্ছে মানুষের কাজ সাধারণ অর্থে, আবার বলবো আমরা কবির অর্থাৎ শিল্পীর শিল্প সম্ভার। হ্যাঁ, ক্ষেত হচ্ছে আয়ুর দ্বারা সীমাবদ্ধ মানুষের জীবন, আবার বলতে পারে জীবনের ভোগবহুল কর্মক্ষেত্র। নদীর স্রোত হচ্ছে অনন্তকাল স্রোত, বাঁকা জল হচ্ছে কালের দূত বা মৃত্যু। সোনার তরী হচ্ছে মহাকাল, যেটি চিরধাবমান, যেখানে মানুষ চাইলেও উঠতে পারে না। যদি আমরা এই বিষয়টা কীভাবে দেখি তবে আমরা সোনার তরী কবিতাটির অর্থ সহজেই আমরা উদ্ঘাটন করতে পারব। এবার আমরা সোনার তরী কবিতা যে 6টি স্তবক আছে, প্রতিটি স্তবকের পাঠ বিশ্লেষণ করব এবং প্রত্যেকটি শব্দের আমরা সাধারণ এবং নিহিতার্থ ধরবার চেষ্টা করব। প্রথম স্তবকে আমরা যাচ্ছি, গগনে গরজ মেঘ ঘন বর্ষা, কুলে একা বসিয়াছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলু সারা, ভরা নদী খুঁড়ো দ্বারা, খোড়ো পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। আমরা প্রথম স্তবক একটু বিশ্লেষণ করি। প্রথম দেখছি গগনে মানে আকাশে, গরজে উৎপত্তিতে এটা গর্জে, গর্জে মানে গর্জন করা। মেঘ গর্জন করছে আকাশে, কেন? ঘন বর্ষা, বর্ষা ঋতু, বর্ষা ঋতুতে মেঘ গর্জন করবেই, এটি স্বাভাবিক। আর ঘন বর্ষা মানে ঘোর বর্ষাকাল চলছে। এই কবিতার মধ্যে একটা ঋতু আছে, আমরা বুঝবো ঋতু হচ্ছে কি কোনটি? বর্ষা ঋতু। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের।
কুলে একা বসে আছি নাহি ভরসা। কুলে, এই কুলে শব্দটি হচ্ছে দ্ব্যর্থক, তার দুটো অর্থ আছে। দুটো অর্থ আমরা ধরতে পারি, একটি হচ্ছে নদীর কূলে, অন্যটি হচ্ছে দ্বীপ সদৃশ যে ক্ষেতটার মধ্যে কবি বা কবি রূপী কৃষক যে চাষবাস করছেন, সে ক্ষেতের কূলেই হতে পারে। কুলে একা বসে আছি নাহি ভরসা। ভরসা হচ্ছে আশা বা নির্ভরশীলতা। কোনো আশা ভরসা পাচ্ছি না। কেন পাচ্ছি না? যেহেতু ঘন বর্ষা, ঠিক আছে, বর্ষাকাল, যে একা বসে আছি। কি নিয়ে বসে আছি? কেন বসে আছি? বসে আছি রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এই যে রাশি রাশি হচ্ছে দ্বিরুক্ত শব্দ, আধিক্য বোঝাতে এখানে ব্যবহৃত হয়েছে। ভাড়া ভাড়া হচ্ছে তোমাদের বইতে করা হয়েছে ধান রাখার পাত্র। মূলত ভাড়া ভাড়া বলতে বুঝবো আমরা ধানের আঁটি, অর্থাৎ রাশি রাশি ভাড়া ভাড়া বলতে এখানে বিশেষণের বিশেষায়িত রূপ এটি। ধান কাটা হলো সারা। সারা মানে হচ্ছে সম্পূর্ণ হওয়া বা সমাপন হওয়া, অর্থাৎ রাশি রাশি ভাড়া ভাড়া ধান কেটে, অসংখ্য ধান কেটে স্তূপ করে আমাদের কৃষক অর্থাৎ কবি তার ক্ষেত দ্বীপ সদৃশ যে ক্ষেত সেখানে বসে আছেন। ভরা নদী ক্ষুরদারা খরে পরশা। ভরা নদী একটা ইমেজ বা চিত্রকল্প, ক্ষুরদারা একটা চিত্রকল্প, আর খরে পরশা একটা চিত্রকল্প। তোমরা একটা চিত্র কল্পনা করো বর্ষাকালের, যে নদীতে যে জল থই থই করছে এবং বর্ষার মতো ধারালো আছে স্রোত বা প্রবাহ কুলের সাথে ধাক্কা লাগছে, এরকম একটা চিত্র যদি মাথায় আনতে পারো, একটা দৃশ্য মাথায় আনতে পারো, তাহলে বিষয়টা আরও বেশি তোমরা বুঝতে পারবে সহজে। তো এক্ষেত্রে আমাদের কৃষকরূপী যে কবি এই দৃশ্যকল্প দেখছেন, যে কুলে বসে, অর্থাৎ দ্বীপ সদৃশ যে ক্ষেতটি আছে তার, সেই ক্ষেতের কুলে বসে তিনি এই চিত্রটি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বুঝতে পারছেন যে নদীর অবস্থা কেমন এখন, এটি বুঝতে পারছেন। তো কাটিতে কাটিতে ধান এলো বরষা, যে কবি ধান কাটতে কাটতেই, অর্থাৎ কৃষক ধান কাটতে কাটতেই এই বর্ষাকালটা শুরু হয়েছে। এই বর্ষাকালটা, এই ঘন বর্ষা শুরু হয়েছে। তো আমরা এখানে বুঝতে পারলাম কি, যে আমাদের কৃষক রূপী কবি, কৃষকের অন্তরালে কবি সত্তা, শিল্পী, দেখতে পাচ্ছেন যে তিনি যখন ধান কাটছেন, ঠিক ধান কাটারত অবস্থায় যে ঘন বর্ষার সৃষ্টি হয়েছে এবং জল থই থই করছে, তার রাশি রাশি ভাড়া ভাড়া ধান নিয়ে তিনি দিশেহারা এবং নিঃসঙ্গ হিসেবে তিনি যে ওই দ্বীপ সদৃশ ক্ষেতের কূলে, নদীর কূলে তিনি বসে আছেন নিরুপায় হয়ে। এইবার আমরা যাচ্ছি দ্বিতীয় স্তবকে। একখানি ছোট ক্ষেত আমি একিলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলা, এই পাড়েতে ছোট ক্ষেত আমি একিলা। একখানে ছোট ক্ষেত, কেবল একটাই ক্ষেত। এই ক্ষেত হচ্ছে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ক্ষেত হচ্ছে এখানে আয়ুর দ্বারা সীমাবদ্ধ মানুষের জীবন। এই যে আমাদের বলতে পারি আমরা মানুষের ভোগবহুল কর্মক্ষেত্র হচ্ছে এই ক্ষেতটা। কৃষক বা কবি এই ক্ষেত থেকেই, একটি মাত্র ক্ষেত থেকেই রাশি রাশি ভাড়া ভাড়া ধান হচ্ছে সৃষ্টি সম্ভার, অসম্ভব কিছু সৃষ্টি করেছেন কেবল একটি ক্ষেত থেকেই। আবার বলছে আমি একেলা, আসলে প্রতিটি মানুষই একেলা, ঠিক আছে। কবি নিজেকেও একলা বলছেন। হ্যাঁ, চারদিকে বাঁকা জল করেছে খেলা, চারিদিকে চতুষ্পার্শ্বে বাঁকা জল করেছে খেলা। যে বাঁকা জল বলতে বোঝানো হচ্ছে কালের দুধ, মৃত্যু, যে চারপাশে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে। কেননা আমরা দেখতে পাচ্ছি ভরা নদী ক্ষুরধরা খড়পরশা, ধারালো স্রোত প্রবহমান নদীতে, ঠিক আছে। এটা মৃত্যুকূপ হিসেবে সাব্যস্ত হচ্ছে কবি বা কৃষকের কাছে, যার জন্য বলেছে বাঁকা জল। আরেকটা বিষয় বলতে পারি আমরা বাঁকা জল দিয়ে, অনন্তকাল স্রোতের প্রতীক হচ্ছে এই বাঁকা জল। অনন্তকাল
চলছে বাঁকা চল, চারপাশে মৃত্যু থাকবে, এই মৃত্যুর মধ্য দিয়ে তোমাকে বাঁচতে হবে, মৃত্যুকে উপেক্ষা করে তোমাকে সামনে এগোতে হবে, ঠিক আছে? মৃত্যু তোমাকে হাতছানি দিয়ে ডাকবে, কিন্তু তুমি তোমার শক্তি, তোমার সাহসের বলিয়ান হয়ে তুমি মৃত্যুকে তোয়াক্কা না করে সম্মুখে এগোবে, এটাই হচ্ছে নিয়ম। পরপারে দেখি আঁকা, এপার থেকে ওপারে, যে পাড়ের দিকে আমাদের কৃষক বা কবি যাওয়ার জন্য উদ্গ্রীব, সে পাড়ের দিকে তাকিয়ে দেখছেন। হ্যাঁ, পরপারে দেখি আঁকা, তরু ছায়া মসি মাখা। মসি মাখা বলতে, মসি হচ্ছে কালি, মাখা মানে মাখানো, অর্থাৎ কালি মাখানো, অর্থাৎ কালি লেপন করা। কালি দিয়ে যেমন সব কিছু কালো হয়েছে কালিতে, তদ্রূপ ওই পারের বৃক্ষরাজি, তরু ছায়া হচ্ছে বৃক্ষরাজি, তরু হচ্ছে বৃক্ষ, তরুর ছায়াগুলো বা তরুকে এখানে দেখতে পাচ্ছে কবি। কবি তরুকে দেখতে পাচ্ছেন, কে জন্য কালি লেপন করেছে তার গায়ের মধ্যে, ঘন কালো হিসেবে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এপার থেকে গ্রামখানি মেঘে ঢাকা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, যে সকালে আলো ঝলমল করবে গ্রামে, সেই গ্রামটি সকালে কি মেঘে ছেয়ে গেছে, মেঘে ঢেকে আছে, গ্রাম দেখা যাচ্ছে না। কেমন জানি মনে হচ্ছে গ্রামটাকে মেঘ ঢেকে দিয়েছে, মেঘের চাদরে আচ্ছাদিত মনে হচ্ছে এই গ্রামটাকে, কবির কাছে মনে হচ্ছে। এবারেতে ছোট ক্ষেত আমি একলা, আবার বলছে কবি নিঃসঙ্গ একলা, যার জন্য কবির ভিতরে কিন্তু ভীতিও আছে বা কৃষকের ভীতিও আছে। হ্যাঁ, তো এই যে কবিতার সময়কাল কিন্তু সকাল, এটা কিন্তু মনে রাখতে হবে, প্রত্যুষ মনে রাখতে হবে। কেন? যে প্রভাত বেলা বলছে, কিন্তু অনেক সময় প্রশ্ন হয়ে থাকে সোনারপুর কবিতার সময়কাল কখন, বলতে হবে প্রভাত বেলা বা সকালবেলা, এই কবিতার সময়কাল। আমরা দ্বিতীয় স্তবকে দেখলাম কবি নিঃসঙ্গ এবং তার চারপাশে মৃত্যু খেলা করছে। আর কবি এই একলা জীবন থেকে কবি নিঃসঙ্গতা থেকে কবি সঙ্গ পাওয়ার আকাঙ্ক্ষায়, আশায় বুক বেঁধে বসে আছে। তৃতীয় স্তবকে আমরা দেখব, গান গিয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনেও হারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুদারে, দেখে যেন মনে হয় চিনেও হারে। এই যে নিঃসঙ্গ হয়ে কবি যে একলা ক্ষেতের মধ্যে পড়িয়াছেন, এবার কবির আশার সঞ্চার, এবার কৃষকের বা কবির আশার সঞ্চার হচ্ছে এই বলেছে যে কে যেন আসছে, যে এই পাড়ের দিকে এই কুল ঘেঁষে কে যেন আসছে গান গিয়ে তরিবে, তার একটা আশার সঞ্চার হয়েছে, দেখে যেন মনে হয় চিনেও হারে, তাকে আমি চিনতেও পারি, সংশয় আছে কিন্তু একটা, তাকে আমি চিনলেও চিনতে পারি, যেন ভরা পালে চলে যায়। কিন্তু যে মাঝি, যেখানে মাঝি, মনে রাখতে হবে তোমাদের, মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। যে মাঝি এপারে আসছে, কুল ঘেঁষে আসছে, সে মাঝি নির্বিকার চিত্তে চলে যাচ্ছে। ও যে বলছে কোনো দিকে নাহি চায়, সে কোনো দিকে চায় না, সে নির্বিকার চিত্তে চলে যাচ্ছে। ঢেউগুলো নিরুপায় ভাঙিতে দ্বারে, শুধু ঢেউগুলো দুই পারে ভাঙে দুদারে, দুদারে শুধু ঢেউগুলো ভাঙছে, ঢেউ আষ্টে পড়ছে তীরের সাথে, দেখে যেন মনে হয় চিনেও হারে। আবার বলছেন, এই চরণটি বা পংক্তির দুইবার উল্লেখ আছে কিন্তু, দেখে যেন মনে হয় চিনেও হারে, দেখে যেন মনে হয় চিনেও হারে, আবার বলছে তাকে আমি চিনি যে এপারে আসছে, ঠিক আছে? কিন্তু তাকে আমি চিনি, সে আমার দিকে তাকাচ্ছেও না। হ্যাঁ, সে নির্বিকার চিত্তে চলে যাচ্ছে। হ্যাঁ, কবির বা কৃষকের কষ্ট হচ্ছে এখানে, তাকে তো আমি চিনি, চিনলেও তো চিনতে পারি, সে তো আমার দিকে তাকায় না, সে তো তার গন্তব্য, সে সুদূরে সে চলে যাচ্ছে, সে আমার চিৎকার, আমার আর্তনাদে সে তো শুনতে পাচ্ছে না, বা আমার দিকে মুখ ফিরিয়ে সে একবারও তাকাচ্ছে না। চতুর্থ স্তবকে আমরা যাচ্ছি, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়েকে ভিড়াও তরি কুলিতে এসে, যেও যেথা যেতে চাও, যারা খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলিতে এসে। ওগো সম্বোধন করেছে, কাকে সম্বোধন করেছে? মাঝিকে, মাঝিকে সম্বোধন করেছে, যে মাঝি নির্বিকার চিত্তে চলে যাচ্ছে তাকে সম্বোধন করেছে।
তুমি কোথা যাও, কোন বিদেশে, তুমি কোন অজানার উদ্দেশ্যে যাচ্ছ। এখানে বিদেশ বলতে বোঝানো হচ্ছে চিরায়ত শিল্পলোক। আমরা বুঝবো অজানার উদ্দেশ্যে আছে মাঝি চলে যাচ্ছে। বারেক ভিড়াও তরি কুলিতেসে, বারেক মানে একেবারে, ভিড়াও তরি কুলিতেসে, কুলে এসে তুমি তোমার তরিকে ভিড়াও, একবার শুধু ভিড়াও। কাকু তো মিনতি করছে, দেখছে। যেও যেথা যেতে চাও, তুমি যেখানে যেতে চাচ্ছ সেখানে যেও, সমস্যা নাই, আমি তোমাকে কোনো বাধা দিব না, তুমি যেখানে খুশি যেতে পারো। যারা খুশি তারে দাও, তুমি যারা খুশি তারাও দিতে পারো। আমি তোমাকে যা দেব তুমি তা যাকে খুশি তাকেও বিতরণ করতে পারো। তবে তুমি একটা কাজ করো, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। এই যে ক্ষণিক হাসা, এই ক্ষণিক হাসার মাধ্যমে কবির এতদিনের শিল্প সম্পর্কে কবি এই যে অজানা উদ্দেশ্যে পাড়ি দিয়া মাঝির তরিতে, হ্যাঁ, মহাকালের তরিতে, মহাকালের যে ক্যারাভানে কবি তুলে দিবার চেষ্টায় রত আছেন, ঠিক আছে। আবার শেষে বলছে আমার সোনার ধান কুলিতে এসে। আমার সোনার ধান অর্থাৎ আমার শিল্পরাশি, আমার শিল্প সম্ভার তুমি যাকে খুশি তাকে দিতে পারো, আর তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, আর তুমি ক্ষণিক একটু হেসে শুধু আমাকে, আমার সৃষ্টিগুলোকে তুমি সংরক্ষণ করো, আমার সৃষ্টিগুলোকে তুমি নিয়ে যাও। এবার আমরা পঞ্চম স্তবকে যাচ্ছি। পঞ্চম স্তবক, যত চাও তত লও তরণী পড়ে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে যাহা লইয়াছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমার লহু করুণা করে। যত চাও তত লও তরণী পড়ে। লক্ষ্য করো তোমরা, যত চাও তত লও, তুমি যা খুশি যত চাও তুমি নিতে পারো। আমার একখানি ক্ষেত থেকে আমি হাজার হাজার লক্ষ লক্ষ সৃষ্টি করে ফসল আবাদ করেছি, সে ফসলের তুমি যত খুশি নিতে পারো। তোমার তরণীতে তুমি তরণীকে ভরাট করতে পারো আমার এই সৃষ্টি সম্ভার দিয়ে। যত চাও তত লাও তরণী পড়ে। হ্যাঁ, আর আছে, মাঝে জিজ্ঞেস করলো আর আছে, আমাদের কৃষক কবি বলছে আর নাই দিয়েছি বড়ে। এতক্ষণ বলছেন যত চাও তত লাও তরণী পড়ে, অর্থাৎ অনেক কিছু আছে, আমি তোমাকে দিতে প্রস্তুত আছি, ঠিক আছে। হ্যাঁ, আর যখন জিজ্ঞেস করলো যে কি মাঝে জিজ্ঞেস করলো আর আছে, তখন বলছে আর নাই দিয়েছি বড়ে। তোমার তরির মধ্যে যা ছিল আমার, আমি যা আবাদ করেছি, যা সৃষ্টি করেছি সবটাই তোমার তরির মধ্যে তুলে দিয়েছি। এতকাল নদীকূলে যাহা লইয়াছিন ভুলে, এতকাল আমি যে নদীকূলে যাহা যেটাকে উপজীব্য করে, যেটাকে উপলক্ষ করে আমি অন্য সব কিছু ত্যাগ করে শুধু ওঠের মধ্যেই মনোনিবেশ স্থাপন করেছি, যেটাকে আমি একদিন পর্যন্ত আঁকড়ে ধরেছি, আঁকড়ে নিয়েছিলাম, যেটিকে আমি একদিন পর্যন্ত সকলে দিলাম তুলে থরে ভিতরে, স্তরে স্তরে বিন্যস্ত করে আমি তোমার তরণীর মধ্যে সবটাই তুলে দিয়েছি। এখানে তরণীর শব্দের অর্থ হচ্ছে নৌকা, ঠিক আছে। মনে রাখবে তোমরা, এই সোনার তরী কবিতার মধ্যে তরণীর শব্দের ব্যবহার আছে একবার, ঠিক আছে, আর তরী শব্দের ব্যবহার আছে 4 বার, এটা আমাদের মনে রাখতে হবে। আর সোনার তরী কবিতায় সোনার তরী শব্দের উল্লেখ আছে একবার, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখন আমার লহু করুণা করে। তো আমাদের কৃষক কবি তার সৃষ্টি সম্ভারের সবটুকু দিয়েই এবার মাঝিকে বলছে এখন আমার লহু করুণা করে, আমাকে করুণা করে তোমার ওই তরণের মধ্যে তুলে নাও, ঠিক আছে। আমি তো আমার সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি, এবার আমাকে করুণা করে নাও। এবার আমরা ষষ্ঠ স্তবকে যাচ্ছি। ঠাঁই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, সৈন্য নদীর তীরে রহিন পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ঠাঁই নাই সংকলন, স্থানের অভাব আছে, জায়গার অভাব আছে। কোথায়? ছোট সে তরি, ওই তরির মধ্যে, যে তরিতে আমাদের কৃষক বা কবি তার সমস্ত সৃষ্টি সম্ভার তুলে দিয়েছেন, সেই তরিতে যে ব্যক্তির কোনো স্থান নেই, সৃষ্টির স্থান আছে, স্রষ্টার কোনো স্থান নেই, ঠিক আছে। ছোট সে তরি, সে তরি স্রষ্টার জন্য খুবই ছোট, সৃষ্টির জন্য কিন্তু অনেক বড়, মহাকাল সব কিছু গ্রাস করে আমাদের, ঠিক আছে। হ্যাঁ,
আমারই সোনার ধানে গিয়েছ বড়ি, আমি যা সৃষ্টি করেছি, আমার যে সৃষ্টি সম্ভার, এই আমার সোনার ধানেই ওই তরিটা ভরে গেছে, আমার জায়গা সেখানে নেই। মহাকাল স্রষ্টাকে নয় সৃষ্টিকে গ্রহণ করে একজন মনীষী বলেছেন, মরিও যদি অমর হতে চাও তাহলে এমন কিছু সৃষ্টি করে যাও যে সৃষ্টির মধ্য দিয়ে জাতি দেশ তোমাকে স্মরণ করবে। আমরা সৃষ্টিকে মনে রাখি, স্রষ্টাকে মনে রাখি না। এরকম অসংখ্য কিছুর আবিষ্কারক সম্পর্কে আমরা জানি না, কিন্তু আবিষ্কারটা আমাদের মধ্যে রয়ে গেছে, ঠিক আছে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি। শ্রাবণের মেঘ, শ্রাবণের মেঘ পুরো গগন জুড়ে চতুষ্পার্শ্বে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ আমাদের কৃষকের কবির আকাশ মেঘে ঢাকা, ঘন মেঘে ঢাকা, শ্রাবণের মেঘে ঢাকা। হ্যাঁ, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যে শূন্য নদীর তীরে, অর্থাৎ নদীর তীরে শূন্য রিক্ত হস্তে আমাদের কৃষক বা কবি পড়ে আছেন। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, আর যা ছিল আমাদের স্রষ্টার কাছে, অর্থাৎ আমাদের কবির কাছে, কৃষকের কাছে সবটাই সোনার তরী। ও যে সোনার তরী মহাকালের প্রতীকে ছুটি, সেই মহাকালের প্রতীক এই সোনার তরী কবির সমস্ত সৃষ্টি সম্ভার নিয়ে চলে গেছে, আর কবি রিক্ত হস্তে শূন্য হস্তে এই নদী তীরে পড়ে আছেন, আর তার চতুষ্পাশ মেঘে ঢাকা, শ্রাবণের মেঘে ঢাকা, ঠিক আছে। কবির স্থান ওই তরণীতে, ওই তরিতে হলো না, কবির সৃষ্টি সম্ভারে জায়গা হলো। এই কবিতাটির অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে, আমরা জানি। আমরা যদি এটাকে যদি মার্ক্সবাদী দৃষ্টিতে দেখি, দেখব সেখানে মহাজন আর কৃষকের মধ্যে যে টানাপোড়েন আছে, সেই টানাপোড়েনের চিত্র এখানে কবির ভেতরে, অর্থাৎ যে রবীন্দ্রনাথ দৃশ্যায়িত করবার চেষ্টা করেছেন, এটাও বলতে পারি। যে কৃষক রোদ বৃষ্টিতে খেটে খুঁটে সোনার ধান ফলায়, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সে মহাজনের নৌকা সে সোনার ধানকে তুলে নিয়ে চলে যায়, পড়ে থাকে রিক্ত শস্যক্ষেত্র, চাষির মন তখন হাহাকার করে ওঠে। এতদিন যে চাষি তার শস্য নিয়ে জাগতিক সমস্ত দুঃখ মোচন করবার জন্য উদ্গ্রীব ছিল, এখন তার আর রইল কি? মহাজন চাষিকে তো আর নেয় না, তার ফসলকে তুলে নেয়। আমরা দেখি চাষি শূন্য নদীর তীরে পড়ে থাকে, আর শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘে তারই সমবেদনায় ঘুরতে ফিরতে থাকে। আমরা দেখব রবীন্দ্রনাথের এই কবিতাকে বস্তুবাদী রীতিতে বিশ্লেষণ করলে এর প্রকৃত মর্ম উদ্ঘাটিত হবে, কিন্তু আমরা ভাববাদী দৃষ্টিতে, ভাববাদী বিচার পদ্ধতিতে এই কবিতাকে বিশ্লেষণ করে থাকি। এটাও অবশ্য মনে রাখতে হবে আমাদের, রবীন্দ্রনাথ আছে বাস্তববাদী হলেও বস্তুবাদী নন। তো আমরা দেখলাম সোনার তরী কবিতার একটি আছে মার্ক্সবাদী ব্যাখ্যা, আর এই কবিতাটির আসলে এই যাবৎ অসংখ্য ব্যাখ্যা হয়েছে, অসংখ্য আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। এই মার্ক্সবাদী আলোচনাও একটি তার মধ্যে অন্যতম, ঠিক আছে। তো আমরা এই কবিতাটা যদি এভাবে দেখি বা এভাবে পড়ি, আমরা পাঠ উদ্ঘাটন করি, তাহলে সহজেই আমরা বুঝতে পারবো।